হ্যালো বন্ধুরা, আমি শায়েরা। আমার বয়স এখন ৩৭ বছর। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি আমার আর আমার বড় ছেলে নিলয়ের মধ্যে ঘটে যাওয়া এক অভাবনীয় সত্য ঘটনা, যা শুনে আপনাদের মন এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠবে। আমাদের চারপাশের এই ব্যস্ত ও স্বার্থপর সমাজে এমন কিছু অনুভূতির জন্ম হয়, যা চিরন্তন সত্য হয়েও সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। এটি কেবল একটি গল্প নয়, এটি দুটি নিঃসঙ্গ আত্মার একে অপরকে আগলে রাখার এক অনন্য লড়াইয়ের ইতিহাস। আর হ্যাঁ, আমাদের এই SH নিশান ভয়েস চ্যানেলে আপনারা যদি আজ নতুন হয়ে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী পর্বগুলো আরও সুন্দর করে সাজাতে অনেক বড় অনুপ্রেরণা যোগাবে। চলুন আর দেরি না করে মূল ঘটনাটি শুরু করা যাক। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ঝোড়ো হাওয়া এসে ধাক্কা দিচ্ছিল আমাদের বিশাল ড্রয়িং রুমের ভারী কাচের জানালায়। পুরো বাড়িটা যেন এক অতল নীরবতায় ডুবেছিল। ঘরের এক কোণে জ্বলছিল মৃদু নীল রঙের একটি ল্যাম্পশেড, যার আলোয় চারপাশের আসবাবপত্রগুলোকে কেমন যেন ছায়ার মতো অবাস্তব লাগছিল। আমি সোফায় বসে একা একা কাঁদছিলাম। আমার চোখের জল গাল বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছিল মেঝেতে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সদর দরজার লকটা খুলে গেল। ভেতরে এসে দাঁড়াল 23 বছরের এক দীর্ঘদেহী তরুণ, আমার ছেলে নিলয়। ওর সারা শরীর বৃষ্টিতে ভেজা, চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। ও কোনো কথা বলল না, শুধু শান্ত পায়ে এগিয়ে এসে আমার ঠিক মুখোমুখি এসে দাঁড়াল। আমাদের মাঝে কোনো শারীরিক দূরত্ব কমানোর চেষ্টা ছিল না কোনো হাতের স্পর্শ বা কাছে আসার ব্যাকুলতা। তবুও ওর সেই মায়াবী চোখের শান্ত গভীর চাউনি আমার সমস্ত সত্তাকে এক নিমেষে অবশ করে দিল। ওর চোখের ভেতরে লুকিয়ে ছিল হাজারো অব্যক্ত কথা, এক বুক নীরব হাহাকার আর পরম যত্নে আগলে রাখার এক অদ্ভুত আকুতি। সেই চাহনিতেই যেন লুকিয়ে ছিল এক অপার্থিব প্রেমের পূর্ণতা, যা কোনো জাগতিক স্পর্শ ছাড়াই দুটি মনকে এক সুতোয় বেঁধে ফেলে। আমার জীবনের অতীত অধ্যায়টা ছিল অত্যন্ত করুণ। যখন আমার বয়স মাত্র 17 বছর, তখন রূপকথার মতো এক আয়োজনের মধ্য দিয়ে আমার বিয়ে হয়েছিল এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী চৌধুরী পরিবারের বড় ছেলে শফিক চৌধুরীর সাথে। শফিক সাহেব আমার চেয়ে বয়সে প্রায় 25 বছরের বড় ছিলেন। বিয়ের দিন যখন আমি লাখ টাকার লাল বেনারসি আর গা ভর্তি সোনার গয়না পরে উনার এই বিশাল রাজপ্রাসাদে পা রেখেছিলাম, তখন চারপাশের মানুষ হিংসাভরা চোখে বলেছিল, শায়েরার কপালটা যেন রাজপাল। ওর মতো ভাগ্য কজনের জোটে, কিন্তু লোহার খাঁচা যত দামি আর সোনার তৈরিই হোক না কেন, তা তো শেষ পর্যন্ত খাঁচাই থাকে। বিয়ের পর থেকেই আমি অনুভব করতে শুরু করি, এই বিশাল আভিজাত্যের আড়ালে আমার বুকটা কতটা শূন্য। শফিক সাহেবের সাথে আমার মানসিক কোনো মিল ছিল না। উনি ব্যস্ত থাকতেন উনার ব্যবসা, প্রভাব আর প্রতিপত্তি নিয়ে। আমার মনের খবর নেওয়ার মতো সময় উনার ছিল না। বিয়ের 3 বছরের মাথায় আমার কোল আলো করে জন্ম নেয় নিলয়। ও যখন একদম ছোট, তখনই এক কঠিন মরণব্যাধিতে আক্রান্ত হয়ে শফিক সাহেব শয্যাশায়ী হয়ে পড়েন। দিনের পর দিন উনার সেবা করতে করতেই কেটে গেল আমার জীবনের সোনালী সময়গুলো। আর এক রাতে সবাইকে কাঁদিয়ে উনি আমাদের চিরতরে ছেড়ে ওপারে চলে গেলেন। তখন আমার বয়স মাত্র 20 বছর। এক হাত 1.5 বছরের ছোট্ট সন্তান নিলয়কে আঁকড়ে ধরে এবং অন্য হাতে এই বিশাল চৌধুরী সাম্রাজ্যের পাহাড়সম দায়িত্ব কাঁধে নিয়ে আমি একা দাঁড়িয়ে গেলাম। একজন তরুণী বিধবা নারীর জন্য এই সমাজ কতটা হিংস্র হতে পারে, তা আমি প্রতি পদে পদে টের পেয়েছিলাম। চারিদিকে শুধু লোভী মানুষের কুৎসিত দৃষ্টি আর আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রের জাল। আমি আমার জীবনের সব রং, নিজের রূপ যৌবনের সমস্ত আকুতি আর প্রতিটি ব্যক্তিগত স্বপ্নকে জ্যান্ত কবর দিয়েছিলাম কেবল আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। দিন কেটে যেত কঠোর কর্তব্যে। কিন্তু গভীর রাতে যখন এই বিশাল প্রাসাদটা নিঝুম হয়ে যেত, তখন একাকিত্বের এক বরফশীতল হাওয়া আমার বুক চিরে চলে যেত। আমি আমার শয়নকক্ষের বারান্দার রেলিং ধরে ঘণ্টার পর ঘণ্টা আকাশের চাঁদটার দিকে তাকিয়ে থাকতাম। নিজেকে বড় নিঃসঙ্গ মনে হতো। ভাবতাম, আমার এই নিভৃত জীবনের কি কোনো অর্থ নেই? আমি কি কেবলই এক যন্ত্রের মতো কাজ করে যাব? আমার কি নিজস্ব কোনো সত্তা নেই, যা একটু যত্নের জন্য, একটু পরম ভালোবাসার সুরের জন্য তৃষ্ণার্ত হতে পারে? সময় তো কারো জন্য অপেক্ষা করে না। আমার ছোট্ট নিলয় দিনে দিনে বড় হতে লাগল। ও যত বড় হতে লাগল, ওর চেহারা আর ব্যক্তিত্বে এক অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করল। ও দেখতে অবিকল ওর বাবার মতো দীর্ঘকায় আর গম্ভীর চেহারার অধিকারী হয়েছিল। কিন্তু ওর চোখ দুটো ছিল সম্পূর্ণ আলাদা। ওর চোখে ছিল এক অদ্ভুত গভীরতা আর মায়া, যা দিয়ে ও খুব সহজেই সামনের মানুষটির মনের ভেতরের গভীর কষ্টটা পড়ে ফেলতে পারত।
নিলয় যখন বিশ্ববিদ্যালয়ে পা দিল তখন থেকেই ও আমাদের এই শূন্য বাড়িটির প্রতিটি কোণের হাহাকার তীব্রভাবে অনুভব করতে শুরু করল। ও লক্ষ্য করত আমি কিভাবে সবার সামনে মুখে কৃত্রিম হাসি ধরে রাখি আর আড়ালে গিয়ে নিঃশব্দে চোখের জল মুছি। ও দেখত কিভাবে বড় বড় উৎসবের দিনগুলোতেও আমি নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়ে এক কোণে একা বসে থাকি। একদিন রাতের কথা আমার আজও স্পষ্ট মনে আছে। বাইরে তখন মেঘের প্রচণ্ড গর্জন হচ্ছিল, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকে উঠছিল। আমি ড্রয়িং রুমের আরামদায়ক ইজি চেয়ারে বসে আমাদের পুরনো পারিবারিক অ্যালবামের পাতাগুলো উল্টে দেখছিলাম। আমার অজান্তেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল অ্যালবামের প্লাস্টিকের উপর টুপ করে পড়ল। ঠিক তখনই নিলয় নিঃশব্দে ঘরে ঢুকে আমার মুখোমুখি রাখা অন্য একটি চেয়ারে এসে বসল। ওর পরনে ছিল ধবধবে সাদা রঙের একটি পাঞ্জাবি। ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওর সেই শান্ত অথচ তীব্র মায়াময় দৃষ্টি আমার ভেতরের সমস্ত অবদমিত কষ্ট আর দীর্ঘদিনের জমানো কান্নাকে এক মুহূর্তে বাইরে বের করে আনার জন্য ব্যাকুল করে তুল। ও খুব নিচু গলায় অথচ অসম্ভব মিষ্টি সুরে আমায় জিজ্ঞেস করল, মা, তুমি প্রতিদিন এই একা ঘরে বসে কি ভাবো? তোমার এই চোখের জল কি কেবলই বাবার চলে যাওয়ার বেদনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো একাকিত্ব? তুমি কি জানো না মা, তোমার এই বিষণ্ণ ও মলিন মুখ আমার বুকের ভেতর কতটা রক্তক্ষরণ ঘটায়? আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না। আমি ভীষণভাবে চমকে উঠলাম। নিজের গর্ভজাত ছেলের মুখ থেকে এমন পরিণত এবং অনুভূতির গভীরতায় মোড়ানো কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে মৃদু স্বরে বললাম, কিছু না রে নীলু। এমনিই পুরনো দিনের কথা মনে পড়ছিল। অনেক রাত হয়েছে, তুই এখন পড়াশোনা করতে যা। কিন্তু নিলয় দমে যাওয়ার পাত্র ছিল না। ও এক চুলও নড়ল না। ওর সেই চোখের মায়াবী ইশারায় যেন ছিল এক অলিখিত অধিকারের সুর। ও বলল, মা, তুমি মুখ ফিরিয়ে নিলেই কি মনের ভেতরে জমে থাকা মেঘগুলোকে আড়াল করা যায়? আমি তো তোমার কেবল সন্তান নই মা, আমি তোমার মনের সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। যে বন্ধু তোমার নিঃসঙ্গতার প্রতিটি দীর্ঘশ্বাসকে নিজের করে নিতে পারে। আমাকে কি তোমার সেই যোগ্য বন্ধু মনে হয় না? ওর প্রতিটি শব্দ যেন আমার অবহেলিত ও ক্ষতবিক্ষত মনের প্রতিটি কোণে পরম মমতায় শীতল মলম লাগিয়ে দিচ্ছিল। আমি মনে মনে ভাবলাম, একটা মেয়ে তার জীবনে কত পুরুষকেই তো দেখে, কত মেকি ভালোবাসা আর স্বার্থের খেলা দেখে। কিন্তু এমন এক পবিত্র, নিঃস্বার্থ ও নিষ্কলুষ ভালোবাসার মায়াজাল, যেখানে কোনো স্পর্শ নেই, কোনো শারীরিক চাহিদা নেই, কেবল অপর প্রান্তের মানুষটাকে সুখী দেখার এক পরম আকুতি রয়েছে, তা কি কখনো কোনো জাগতিক সম্পর্কে পাওয়া সম্ভব? এরপর থেকে আমাদের দিনগুলো এক অন্যরকম জাদুকরী আবহে কাটতে শুরু করল। নিলয় আর আমার সম্পর্কটা কেবল চিরাচরিত মা-ছেলের কর্তব্যের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রইল না। আমাদের মাঝে গড়ে উঠল এক অদৃশ্য, সূক্ষ্ম এবং গভীর মানসিক মেলবন্ধন। আমরা প্রতিদিন বিকেলে একসাথে বাগানের সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতাম। ও আমায় নতুন নতুন চমৎকার সব কবিতা পড়ে শোনাত, আর আমি মন্ত্রমুগ্ধের মতো ওর কণ্ঠের সেই সুধাময় আবৃত্তি শুনতাম। আমাদের মাঝে কোনো হাত ধরা বা শরীর ছোঁয়ার প্রয়োজন ছিল না। কেবল একে অপরের পাশাপাশি চলাই যেন আমাদের পরম শান্তি ও তৃপ্তি দিত। কিন্তু আমাদের এই অন্যরকম আত্মিক ঘনিষ্ঠতা আর নীরব বোঝাপড়া আমাদের বাড়ির কুটিল ম্যানেজার আর কিছু লোভী আত্মীয়দের চোখে মোটেও ভালো ঠেকেনি। বিশেষ করে শফিক সাহেবের দূর সম্পর্কের ভাই আসলাম চৌধুরী। সে সব সময় এই বিশাল চৌধুরী সম্পত্তির উপর তার কালো হাত বাড়ানোর জন্য ওত পেতে থাকত। সে লক্ষ্য করেছিল যে নিলয় আর আমার মাঝে যে ইস্পাত দ্বিমানসিক ঐক্য গড়ে উঠেছে, তা যদি কোনোভাবে ভাঙা না যায়, তবে এই সম্পত্তিতে কুক্ষিগত করা কোনোদিনই সম্ভব হবে না। আসলাম চৌধুরী আমাদের বাড়িতে ঘন ঘন যাতায়াত শুরু করল এবং আশেপাশের মানুষের মনে এক নোংরা ও কলুষিত সন্দেহের বীজ বপন করার কুৎসিত চেষ্টা করতে লাগল। সে বাড়ির কাজের লোকেদের কানভারি করতে লাগল এবং সমাজে আজেবাজে কথা ছড়াতে লাগল। সে বলতে লাগল, একটা জোয়ান ছেলে আর তার অল্পবয়সী মায়ের মধ্যে এত কিসের মাখামাখি? সারাক্ষণ দুজনে একসাথে বসে কি এত গোপন সলা পরামর্শ চলে? সমাজ কিন্তু এসব ভালো চোখে দেখবে না। একদিন বিকেলে যখন আমি আর নিলয় ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিচ্ছিলাম আর একটি চমৎকার সাহিত্য পত্রিকা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক তখনই আসলাম চৌধুরী সেখানে বিনা অনুমতিতে এসে উপস্থিত হল। সে দরজার মুখে দাঁড়িয়ে কুটিল এক হাসি দিয়ে অত্যন্ত নোংরা গলায় বলল, কি ভাবি সাহেব, ছেলের সাথে তো বেশ জমিয়ে আড্ডা চলছে। তবে বাইরের লোকে কিন্তু আপনাদের এই অতি ঘনিষ্ঠতা নিয়ে অনেক কথাই বলছে। একটা ছেলের বড় হয়ে ওঠার পর তার মায়ের সাথে এত বেশি ঘনিষ্ঠতা আমাদের চৌধুরী বংশের পারিবারিক সুনামের পরিপন্থী।
আপনার একটু দূরত্ব বজায় রাখা উচিত নয় কি ভাবি? আসলাম চৌধুরীর এই কুৎসিত ও পরোক্ষ 18 ইঙ্গিতে আমার বুকটা ব্যথায় ও অপমানে কেঁপে উঠল। আমার মনে হল এই স্বার্থপর সমাজ কতটা নিচু ও নোংরা হতে পারে, যে সম্পর্কে কোনো অপবিত্রতা নেই, যা কেবল দুটি নিঃসঙ্গ আত্মার একে অপরের প্রতি পরম শ্রদ্ধা ও নির্মল ভালোবাসা, তাকেও এরা নিজেদের নোংরা চশমা দিয়ে কলুষিত করতে চাইছে। আমি রাগে আর অপমানে কোনো কথা বলতে পারছিলাম না, আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরে পড়তে লাগল। ঠিক তখনই নিলয় সোজা হয়ে উঠে দাঁড়াল। ওর চোখ দুটো তখন রাগে লাল হয়ে জ্বলজ্বল করছিল, কিন্তু ও নিজের কণ্ঠস্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে বলল, আসলাম চাচা, আপনি আমাদের পারিবারিক সুনাম নিয়ে অযথা চিন্তা না করে নিজের নোংরা চিন্তাভাবনা পরিষ্কার করার চেষ্টা করুন। আমার আর আমার মায়ের সম্পর্কটা এই পৃথিবীর যে কোনো কলুষতার অনেক মর্ধবে। আপনারা যারা কেবল সোনা আর রূপার মাপকাঠিতে পৃথিবীর সব সম্পর্ক বিচার করেন, তারা কোনোদিন এই পবিত্র আত্মিক সম্পর্কের মূল্য বুঝবেন না। আপনি দয়া করে আমাদের ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকুন এবং এখনই এই ঘর থেকে চলে যান। আসলাম চৌধুরী নিলয়ের এই প্রবল সাহসিকতা ও ধীতা দেখে মুহূর্তের জন্য সম্পূর্ণ থতমত খেয়ে গেল। সে দাঁত কিরমির করে বিষাক্ত এক দৃষ্টি হেনে বলল, আচ্ছা, এত বড় স্পর্ধা তোমার? নিজের মায়ের পক্ষে এভাবে কথা বলছ? ঠিক আছে, দেখে নেব তোমরা কতদিন এই সমাজে মুখ উঁচিয়ে মাথা তুলে চলতে পারো। এই বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। আসলাম চৌধুরী চলে যাওয়ার পর ঘরের ভেতরের পরিবেশটা কেমন যেন একথমথমে আর ভারী হয়ে উঠল। আমি সোফায় বসে নিজের মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল, আসলেই তো, এই সমাজ কি আমাদের এই অন্যরকম কিন্তু নিষ্কলুষ ভালোবাসাকে কখনো মেনে নেবে? আমরা কি সমাজের এই লোহার শৃঙ্খল ভেঙে কেবল একে অপরের মানসিক আশ্রয় হয়ে শান্তিতে বেঁচে থাকতে পারব? নাকি কোনো বড় ঝড় এসে আমাদের তছনছ করে দেবে? নিলয় আমার পাশে এসে দাঁড়াল। ও আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। ওর সেই মায়াবী চোখে কোনো ভয় বা দ্বিধার লেশমাত্র ছিল না। ও খুব শান্ত কণ্ঠে বলল, মা, তুমি কাঁদছ কেন? যে সম্পর্কের ভিত্তি কেবল সত্য, শ্রদ্ধা আর পবিত্রতা,